আসসালামু আলাইকুম, সবাইকে টার্নিং পয়েন্টের স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি। আপনারা আমার সাথে কে কোত্থেকে যুক্ত হয়েছেন সে প্রশ্নটার উত্তর দিলেই আমি বুঝতে পারবো যে আপনারা আমাকে শুনতে পাচ্ছেন। আর অল্প কিছু সময়ের মধ্যেই আমরা আমাদের ক্লাসটা শুরু করে দেব ইনশাল্লাহ। একটু কমেন্ট করতে হবে, যারা যুক্ত হয়েছে একটু কমেন্ট করতে হবে কে কোত্থেকে দেখছি আমাদেরকে। একটু কমেন্ট করতে হবে, কমেন্ট আসলেই আমি বুঝতে পারবো যে আপনারা আমাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন, ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন। তাহলেই হচ্ছে গিয়ে আমরা ক্লাসটা স্টার্ট করে দিতে পারবো। একটু কমেন্ট করি কে কোত্থেকে দেখছি আমাদেরকে। হ্যাঁ, আর আপনারা আমার সাউন্ড এবং ভিডিও দুটো ক্লিয়ার আছে কিনা একটু কমেন্ট করেন, তাহলে কমেন্টটা আসলে আমি বুঝতে পারবো যে আপনারা আমাকে প্রপারলি শুনতে পাচ্ছেন, প্রপারলি দেখতে পাচ্ছেন। দ্রুত দ্রুত একটু কমেন্ট করতে হবে। হ্যাঁ, যারাই যে কয়জনই কানেক্টেড হয়েছি, কালকে আগামীকাল বিসিএস পরীক্ষা, অনেকে হয়তো বিসিএস এর পড়ালেখা নিয়ে ব্যস্ত। আমরা খুব ছোট ছোট কিছু ওয়ালাইকুম আসসালাম মায়েরুল হুদা ইরফান। আচ্ছা, মারিফুল আপনি একটু কমেন্ট করেন যে সাউন্ড এবং ভিডিও দুটোই ক্লিয়ার আছে কিনা। সাউন্ড এবং ভিডিও ক্লিয়ার আছে কিনা একটু কমেন্ট করতে হবে। হ্যাঁ, একটু কমেন্ট করি আমরা। ওকে, যারাই যে কয়জন কানেক্টেড হয়েছে একটু কমেন্ট করে জানাবেন সাউন্ড এবং ভিডিও ক্লিয়ার কিনা। এরপরেই হচ্ছে গিয়ে আমরা আমাদের ইয়েতে মূল আলোচনায় চলে যাব। ওকে, ভেরি গুড। হ্যাঁ, বোঝাই যাচ্ছে কালকে যেহেতু বিশেষ পরীক্ষা, আজকে আমরা অনেকেই হয়তো জার্নিতে আছি, অনেকেই হয়তো অন্য পড়ার টেবিলে আছি, শেষ মুহূর্তের প্রিপারেশন নিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। সো আজকে আমাদের রাজন আহমেদ রাজ, আজকে আমাদের পার্টিসিপেশনটা রিলেটিভলি লো হবে, এটা আমরা জানি, এটা জেনেই আজকে স্টার্ট করছি। অনেকেই আজকে ট্রাভেল করছেন, কেউ শেষ মুহূর্তের প্রিপারেশন নিচ্ছেন। তো চট করে আমরা কিছু অঙ্ক দেখব, খুব বেশিক্ষণ আমরা লাইভে থাকবো না, অল্প কিছু সময় থাকবো, কিছু অঙ্ক দেখব। অঙ্কগুলোকে আমরা সবসময় যেভাবে একটু ডিফারেন্টলি দেখার চেষ্টা করি আমার ক্লাসগুলোতে, সেই কাজটাই আজকেও থাকবে। ঠিক আছে, সো লেটস স্টার্ট। একটা সহজ অঙ্ক দিয়ে শুরু করেছি, ঠাকুরগাঁও থেকে স্যার অপূর্ব বর্মন। ওকে, ভেরি গুড, স্টার্ট করা যাক। দেখেন কি বলেছে, দ্য রেশিও, তার মানে আমার রেশিও দেখেই বুঝে যাওয়া উচিত যে আমাদের আজকের আলোচনার একটা অংশ থাকবে রেশিও। দ্য রেশিও অফ 3 নাম্বারস, কয়টা সংখ্যা? 3টা সংখ্যার অনুপাত ইজ কি 3:4:5, 3টা সংখ্যার অনুপাত 3, 4, 5 and the sum of their square, sum of their square মানে তাদের বর্গের সমষ্টি। ফর এক্সাম্পল, 3টা সংখ্যা যদি এ বি সি হয়, আর যদি বলে সাম অফ দেয়ার স্কয়ার মানে আগে বর্গ করে পরে যোগ করব, সাম অফ দেয়ার স্কয়ার বললে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মানে কি বর্গের সমষ্টি, বর্গের সমষ্টি। তাহলে প্রথমে আমাকে বর্গ করতে হবে, তারপর সমষ্টি বের করতে হবে। আর যদি বলতো স্কয়ার অফ দেয়ার সাম, ঠিক আছে, মানে কি সমষ্টির বর্গ, তাহলে আগে সমষ্টি করতাম পরে বর্গ করতাম, দুটোর মধ্যে পার্থক্য আছে। ঠিক আছে, বর্গের সমষ্টি আর সমষ্টির বর্গ। সো 3টা সংখ্যা দেয়া আছে আমাদের, কয়টা সংখ্যা দেয়া আছে? 3টা সংখ্যা, অনুপাত দেয়া আছে 3:4:5 এবং 3টার বর্গের যোগফল দেয়া আছে 1250। কি বের করতে হবে? দ্য সাম অফ দ্য নাম্বারস, সংখ্যাগুলোর সমষ্টি বের করতে হবে। ঠিক আছে, ওকে, আমার কি করতে হবে?
সমষ্টি বের করতে হবে, তাই না? ও কি করা যায়, কেউ একজন একটু কমেন্ট করেন তো কি করা যায়, একটু যারা দেখছেন। হ্যাঁ, এই অঙ্কটা মাথায় আসলে কি, আমি আবারও বলি, তিনটা সংখ্যার অনুপাত দেয়া আছে 3:4:5, তিনটা সংখ্যার অনুপাত দেয়া আছে 3:4:5, ঠিক আছে। এরপরে কি করব, তাদের বর্গের সমষ্টি দেয়া আছে, বর্গের সমষ্টি দেয়া আছে 1250, সাম অফ দ্য নাম্বারস ইজ, এটা নরমালি প্রত্যেকে যেটা করবেন, হ্যাঁ প্রত্যেকে যে কাজটা করবেন, যেহেতু 3:4:5 দেয়া আছে, সংখ্যাগুলো এক একজন ধরে নেবে, 3x 4x এবং 5x এটা ধরে নেবে। নেয়ার পরে কি করবে, তারা ওই প্রশ্নেতে যাবে, প্রশ্নে কি বলেছে, এদের সমষ্টির বর্গ, তাই না? তাহলে বর্গের সমষ্টি, অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন বলবে 3x এর উপরে স্কয়ার, 4x এর উপরে স্কয়ার, 5x এর উপরে স্কয়ার। এটা একদম নরমাল, এই জিনিসটাই সবার মাথায় প্রথম আসবে 1250। এরপরে এগুলোকে বর্গ করবে 9x স্কয়ার, তারপরে হচ্ছে 16x স্কয়ার, তারপরে 25x স্কয়ার সমান 1250, তারপরে আসবে 50x স্কয়ার সমান 1250, তাহলে x স্কয়ার সমান আসবে কত, 25, তাহলে x এর মান আসবে 5। এরকম করে একটা লেন্দি ক্যালকুলেশন করার পরে আমরা x এর একটা ভ্যালু পাবো। x এর একটা ভ্যালু পেলে আবার কি করতে হবে, আমার সংখ্যা তিনটা বের করতে হবে, সংখ্যা তিনটা বের করে কি করতে হবে, ঠিক আছে, সংখ্যা তিনটা বের করে আপনার যোগ করতে হবে। তৌফিক আহমেদ রিপন, আসসালামু আলাইকুম স্যার, অনেকদিন পর আপনার ক্লাস দেখছি। হ্যাঁ, অনেকদিন আপনার সাথে দেখা হয় না, ঢাকায় থাকছেন না বোধহয় সাম্প্রতিক সময়ে। আচ্ছা, ওমর ফারুক সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ভাই। সো দ্য ফ্যাক্ট ইজ, এই যে এত বড় একটা লেন্দি ক্যালকুলেশন করলাম, অঙ্কটা যদি পরীক্ষায় কোনো কারণে আসে, অঙ্কে মার্ক থাকবে মাত্র এক মার্কের জন্য। এখন পর্যন্ত আমি শুধুমাত্র এক্স এর মান বের করেছি, এখনো আমি সংখ্যাগুলো বের করিনি, সংখ্যাগুলো বের করব, এরপরে আবার সংখ্যাগুলোকে যোগ করব। হিউজ লেন্দি একটা ম্যাথ হয়ে যাবে, যেটা আমার এক্সাম অ্যাপ্রোচের জন্য খুব একটা ভালো কিছু না। তাহলে এই অঙ্কটাকে আমরা সহজ করে কি করতে পারি, সহজ সমাধানের দিকে আসি। ওয়ালাইকুম আসসালাম নিশাত, আচ্ছা অনেক মানুষ সংযুক্ত হচ্ছেন বোঝা যাচ্ছে, ঠিক আছে। তো এই অঙ্কটাকে সহজে দেখেন, এরপরে যদি আমি এইভাবে করে ফেলি, তাহলে সংখ্যা তিনটা বের করতে হবে। আগে আমি রেজাল্ট পর্যন্ত আসি, তারপরে দেখি যে সরাসরি রেজাল্ট কিভাবে আসবে। প্রথম সংখ্যাটা ধরেছিলাম 3x, 3x মানে কি 3 5 15। পরের সংখ্যাটা ধরেছিলাম 4x, 4x মানে কি 4 5 20। এর পরের সংখ্যাটা ধরেছিলাম 5x, 5x মানে কি 5 গুণন 5 25। তাহলে তিনটাকে যোগ করে দেখবেন, যোগ করলে আমার ফাইনাল রেজাল্ট আসবে 60। তার মানে আমি যদি এভাবে করে ভেঙে ভেঙে করি, রেজাল্টটা কত আসলো, 60 আসলো, ঠিক আছে। রেজাল্টটা কত আসলো, 60। এখন 60, এই 60 বের করার জন্য দেখেন কত বড় খামাখা একটা লেন্দি অ্যাপ্রোচ করে ফেলছি। আমি বারবার বলতেছি এত কিছু করা যাবে না, এক মার্কের অঙ্কের জন্য এত কিছু করা যাবে না, এটা তো মোটেও করা যাবে না। তাহলে আমরা কি করব, এটা তো আমরা মানে দেখলাম যে এটা প্রচুর টাইম কনজিউমিং হয়ে যাচ্ছে। তাহলে কি করব, কি বলেছে দেখেন, the sum of the numbers, সংখ্যাগুলোর সমষ্টি। এই মনে করেন ফর এক্সাম্পল আমার কাছে এখন আমরা আর সংখ্যায় না থাকি, ফর এক্সাম্পল ধরেন এই পুরো লেন্দি হিসাবটা অনেকেই বুঝে গেছি, আমি বারবার বলছি আমি এই হিসাব করব না, আমি খুব সহজে অ্যান্সার আনার চেষ্টা করব। ধরে নেন আমার কাছে 30 টাকা আছে, ধরে নেন আমার কাছে 30 টাকা আছে। 30 টাকাকে আমি কি 3:4:5 অনুপাতে ভাগ করতে পারবো? যদি আমার এই 30 টাকাকে 3:4:5 অনুপাতে ভাগ করতে হয়, 30 টাকাকে যদি 3:4:5 অনুপাতে ভাগ করতে হয়, আমার আনুপাতিক ভাগ কয়টা আসবে, প্রত্যেকটা আনুপাতিক ভাগ কয়টা আসবে, 12টা। আচ্ছা 30 টাকাকে কি 12 ভাগ করা যাবে? যাবে না, ভগ্নাংশ চলে আসবে। আমার কাছে যদি 50 টাকা থাকতো, 50 টাকা থাকতো, 50 টাকাকে কি আমি 12 ভাগ করতে পারতাম? পারতাম না। তার মানে 50 টাকা থাকলেও হবে না।
যদি আমার কাছে কি ফর এক্সাম্পল 60 টাকা থাকতো তাহলে কি আমি 12 ভাগ করতে পারতাম? পারতাম। তাহলে আমার অ্যানসারটা কত? 60। কথা বোঝার চেষ্টা করেন, আমার কি দরকার? সমষ্টি দরকার। কতগুলো, ঠিক আছে, এই যে রনি মজুমদার অ্যানসার লিখেছে, কতগুলো সংখ্যার সমষ্টি বের করতে বলেছে এবং তাদের প্রপোর্শন দেয়া আছে। তাহলে এই প্রপোর্শনটা এই 3:4:5 কখন হবে? যখন এই 3, 4, 5 এর যোগফল দ্বারা ওর সমষ্টিকে ভাগ যাবে। আদারওয়াইজ সেটা সমষ্টি হবে না, অথবা সমষ্টি হলে এটা রেশিও হবে না। কি শিখলাম? রেশিও বের করার জন্য যেহেতু আমাকে সমষ্টি বের করতে বলছে, আমি ওই প্রপোর্শন গুলো যোগ করব। 3, 4, 5 যোগ করে দেখলাম 12, অপশনে দেখব কোনটাকে 12 দ্বারা ভাগ করা যায়, সেটাই উত্তর। কথাটা কি বুঝাইতে পারছি? দেখেন আমি তো মুছে ফেলছি, কত লেন্দি একটা ক্যালকুলেশন ছিল। প্রথমে 3x 4x 5x ধরলাম, তারপর বর্গ করলাম, তারপর x এর মান বের করলাম, x এর মান বের করে এই যে এইভাবে তিনটা সংখ্যা বের করলাম, এরপরে যোগ করলাম। এত কিচ্ছু করার দরকার নাই। কথা কি ভাই? অনুপাত হইতে হবে। অনুপাত কখন হবে? ওই যে বললাম, আমার কাছে 30 টাকা থাকলে তো আমি 3:4:5 অনুপাতে কাউকে ভাগ করে দিতে পারবো না। কারণ কি? 30 কে 12 দ্বারা ভাগ করা যায় না। আমার কাছে 50 টাকা থাকলেও আমি কি 3:4:5 অনুপাতে ভাগ করে দিতে পারবো না, কারণ 50 কে কি দ্বারা ভাগ করা যায় না? 3, 4, 5 দ্বারা ভাগ করা যায় না। এরপরে যদি 60 থাকে তাহলে আমি পারবো, কারণ 3, 4, 5 3, 4, 5 এর যে প্রপোর্শনের যে যোগফল সেটা হচ্ছে 12 দ্বারা 60 কে ভাগ করা যায়। সো ওই জটিল অ্যাপ্রোচ না করে খুব সহজে এভাবে চিন্তা করা যেত। কারো কনফিউশন থাকলে কমেন্ট করে জানাবো, না থাকলে আমরা পরের অঙ্কে চলে যাব। পরের অঙ্কগুলো করলে আর একটু বিষয়গুলো ক্লিয়ার হবে। কারো কোথাও কনফিউশন না থাকলে আমি পরেরটাতে চলে যাই। দেখেন কি বলেছে, 2 হোল নাম্বারস মানে দুটো পূর্ণ সংখ্যা, যেটার যোগফল সাম হচ্ছে কত? 64। which of the following নিচের কোনটি ক্যান নট বি হতে পারে না the ratio of the numbers? ঠিক আছে, which of the following ক্যান নট বি হতে পারে না। ঠিক আছে, মানে কি? দুটো সংখ্যার যোগফল 64, নিচের প্রত্যেকটা এটার রেশিও হবে, যে কোনো একটা হবে না। কি শিখলাম? সমষ্টি হওয়ার শর্ত কি? রেশিওর সমষ্টি দ্বারা ভাগ করা যাবে। মারিফুল এরকম আরো কয়েকটা দেবো, এই যে দিলাম তো। ঠিক আছে, রেশিও হওয়ার শর্ত কি? রেশিওর সমষ্টি দিয়ে ওর সমষ্টিকে ভাগ যাবে। তাহলে এ নাম্বার অপশনে কি আছে? 5:3, 5 আর 3 যোগ করি 8, 8 দ্বারা 64 কে ভাগ করা যায়, 8 8 64, তার মানে এটা রেশিও হবে। আর আমার অ্যান্সার জানতে চাইছে which of the following cannot be হতে পারে না, তাহলে কি হবে? এটা অ্যান্সার হবে না। বি তে আছে কি 7:1, 7 আর 1 8, 8 দ্বারা 64 কে ভাগ করা যায়, তার মানে কি এটা রেশিও হবে। অ্যান্সার হচ্ছে কি কোনটা রেশিও হবে না, তার মানে এটাও আমার অ্যান্সার হবে না। সি তে আছে কি 3 যোগ 4, 3 যোগ 4 7, 7 দ্বারা 64 কে ভাগ করতে পারি না? পারি না। কেন পারি না? 7 ঘরের নামতা পড়ি, 7 নং 63, 7 10 70, এটা কি হবে না? রেশিও হবে না, তার মানে এটাই অ্যান্সার হবে। মারিফুল বোঝা গেছে? কমেন্ট করতে হবে। সো একটু আগে যেটা শিখেছিলাম যে রেশিও হওয়ার শর্ত কি? রেশিওর সমষ্টি দিয়ে তার সমষ্টি ভাগ করা যাবে। এখানে আমার সমষ্টিটা দেয়া আছে 64, তাহলে আমি দেখব যে 64 কে নিচের কোনটার যোগফল দ্বারা ভাগ করা যায়, সেই কাজটাই আমরা করার চেষ্টা করলাম। ওকে, তাহলে অনেকেই কমেন্ট করছে, তার মানে অনেকে বুঝতে পারছে, তাই না বিষয়গুলো? আমরা একটু পরেরটাতে সামনের দিকে একটু যাই। বলেছে the number of girls in a class is 5 times the number of boys. ঠিক আছে, the number of girls in a class is 5 times the number of boys, মানে কি? ক্লাসে যদি একজন মেয়ে থাকে, ছেলে থাকবে কয়জন? 5 জন। 5 টাইমস মানে কি? 5 গুণ। ছেলে যদি একজন থাকে, মেয়ে থাকবে কয়জন? 5 জন। The number of girls in a class is 5 times the number of boys, মানে ছেলে একজন থাকলে মেয়ে থাকবে 5 জন। তাহলে অনুপাত কি হবে? 1:5। বলেছে which of the following cannot be হতে পারে না total number of children in the class, নিচের কোনটা মোট শিশুদের সংখ্যা হতে পারে না?
তাহলে 1:5, 1 আর 5 যোগ করলে কত হয়? 1 আর 5 যোগ করলে কত হয়? 6। দেখেন অপশনে এ নাম্বারকে 6 দ্বারা ভাগ করা যায়, বি কেও 6 দ্বারা ভাগ করা যায়, ডি কেও 6 দ্বারা ভাগ করা যায়, যায় না শুধু কোনটা? 35। জানতে চেয়েছে কোনটা হতে পারে না। তাহলে আমাদের অ্যান্সার কি হবে? 3 এর কি হবে? সি হবে। কথা বুঝাতে পেরেছি? কথা ক্লিয়ার? এই কারো কনফিউশন? কারো কনফিউশন? ওকে, আবারও বুঝি, দ্য নাম্বার অফ গার্লস ইন আ ক্লাস ইজ 5 টাইমস দ্য নাম্বার অফ বয়েজ। মেয়েদের সংখ্যা ছেলেদের তুলনায় কয় গুণ? 5 গুণ। তার মানে ছেলে এবং ছেলে যদি একজন থাকে, মেয়ে থাকবে কয়জন? 5 জন। তাহলে রেশিও কি হবে? 1:5। 1 আর 5 যোগ করলাম 6। বলেছে which of the following cannot be the total number of children in the class? হতে পারে না। কি? মোট। টোটাল বের করতে হবে। তাহলে রেশিও টোটাল দ্বারা কোন টোটালটা ভাগ যায় না সেটা দেখলেই হবে। তাহলে অ্যান্সার কি? 35। ওকে, বলেছে 3 partners Rohim, Sohail and Karim agree to divide their total profit for a certain year in the ratio of 2:5:8 respectively. প্রথম জন যদি 2 ভাগ নেয়, পরের জন নেবে 5 ভাগ, তারপরের জন নেবে 8 ভাগ। এটা তারা এগ্রি করলো। লাভের প্রথম জন যদি লাভের 2 ভাগ নেয়, পরের জন নেবে 5 ভাগ, তারপরের জন নেবে 8 ভাগ। If Sohail's profit was টাকা 20,000, সোহেল কোন জন? মাঝখানের জন। মাঝখানের জনের ভাগ কয়টা? 5টা। 5 ভাগে কত? 5 ভাগে কত? বলছে সোহেল's profit was টাকা 20,000। সোহেলের 5 ভাগে কয় টাকা পড়ছে? সোহেলের 5 ভাগে পড়ছে 20,000। আচ্ছা, ভালো কথা। বলেছে what was the total profit in টাকা of the business for the year? আচ্ছা, সোহেলকে প্রফিট দিছি কয় ভাগ? 5 ভাগ। কয় ভাগ? 5 ভাগ। 5 ভাগ দেওয়ার পরে ও পেয়েছে কয় টাকা? 20,000 টাকা। তাহলে এক এক ভাগে কয় টাকা? কমেন্ট করি তো একটু বুঝে শুনে। সোহেলকে দিয়েছি কয় ভাগ? 5 ভাগ। 5 ভাগে কয় টাকা? 20,000। তাহলে এক এক ভাগে কয় টাকা? 5টা ভাগ কোথায় পাইলাম? এই যে প্রপোর্শনেটলি সে কত পেয়েছে? প্রপোর্শনেটলি 5টা পেয়েছে। তাহলে 5 ভাগ, 5 ভাগে কয় টাকা? স্যার কি যাব না থাকবো? একটু থাকেন তো, শেষ তো করে। আমি একা যাব নাকি পোলাগন নিয়ে এসে? আচ্ছা, তাহলে একটু দেখেন 5 ভাগে কয় টাকা? 20,000 টাকা। তাইলে এক ভাগে কত পড়তো? এক ভাগে পড়তো কয় টাকা? 4,000 টাকা, তাই না? এই সবাই অ্যান্সার লিখে ফেলতেছে। একটু জানতে চাচ্ছি 5 ভাগে কত? 5 ভাগে কত? 20,000। 5 ভাগে কত? 20,000। তাহলে এক ভাগে কত? এক ভাগে 4,000। তাহলে এই যে প্রথম জন সে পাইলো কত? 2 ভাগ। তাহলে 2 ভাগে কত? 8,000। এটা জানার দরকার নাই, কিন্তু প্রশ্নের এরকম ভ্যারিয়েশন আসতে পারে, ভ্যারাইটি আসতে পারে, এই জন্য একটু জানি। তাহলে এর 8 ভাগে কত হবে? 8 দুগুণে কত? সরি, 4 আসতে কত? 32,000। তাহলে মোট কত? মোট কত? মোট কত? মোট কত? মোট হয়ে গেল কত? 20 আর 8 28, আর যোগ কত? 32। মানে কয় হাজার হয়ে গেল? 60,000। ঠিক আছে, এইভাবে না বের করলেও চলতো। অনেকে অন্যভাবে করেছেন, ঠিক আছে, সেটা না করলেও চলতো। ঠিক আছে, মানে আমি এইভাবে না করলেও চলতো, বাট যদি কোনো কারণে কোশ্চেন আসতো যে এর ভাগটা কত, ওর ভাগটা কত, তাহলে আমরা এই কাজ করতে পারতাম। ঠিক আছে, কারো কনফিউশন? কারো কনফিউশন? ওকে, তাহলে একটু পরেরটা বলেন তো কি হবে? ঋষি, মিউট করো, মিউট করো।
কেউ অ্যান্সার করেনি এখন? আচ্ছা, 5 এর অ্যান্সার 14, একজন করলো, সিয়াম মনে হয় একটু পরে জয়েন করলেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা চলে আসি 5 নাম্বারটাতে। আমি আরো কয়েকটা অ্যান্সার এক্সপেক্ট করেছিলাম। বলেছে সাজু ইজ ইয়াঙ্গার দেন রবি বাই কত? 4 ইয়ার্স। সাজু হচ্ছে রবি থেকে 4 বছর ছোট। ইফ দেয়ার এজ রেশিও ইজ 7:4 রেসপেক্টিভলি, ঠিক আছে, মানে সাজুর রেশিও যদি হয় 7, রবির রেশিও কত? 9, ঠিক আছে, তাদের বয়সের পার্থক্য কত? 4 বছর। বলেছে হাউ ওল্ড ইজ সাজু, সাজু মানে কি? যে ছোট, তার বয়স বের করতে হবে। আচ্ছা তাহলে এখন দেখেন তো, একটু বোঝার চেষ্টা করেন। আমরা দুভাবে করি, প্রথমে নরমালি যেভাবে সবাই করে সেভাবে করি। এটাকে ধরি আমরা, রেশিও বলেছে 7, এটাকে ধরি 7x, এটাকে 9 বলেছে, এটাকে ধরি 9x। তাহলে 9x এবং 7x এর পার্থক্য কত? 9x এবং 7x এর পার্থক্য হচ্ছে 4। তাহলে 2x সমান কি হবে? 4। তাহলে x সমান কি হবে? 2। 9x এবং 7x এর পার্থক্য বলে দিয়েছে 4, তাহলে 2x সমান হবে 4, তাহলে x সমান হবে কত? 2। আচ্ছা, কারটা বের করতে হবে? সাজু। সাজুকে যে ছোট, সাজু ইজ ইয়াঙ্গার দেন রবি, তার মানে ছোট রেশিওটা কার? সাজুর। ছোট রেশিওটা কার? সাজুর। তাহলে 7x সমান কি হবে? 7 দুগুণে 14। আয়েশা বিনতে সানজিদা, আপনি বলেছেন এ, ভুল হয়েছে আপু, এ হওয়ার কোনো সুযোগ নাই, ঠিক আছে, এ হওয়ার কোনো সুযোগ নাই। তাহলে x ধরে আমরা এভাবে করতে পারি। অ্যান্সারটা কত চলে আসবে? 14। যে প্রথম জনেরটা 7x, পরের জনেরটা 9x, দুজনের মধ্যে পার্থক্য কত? 2x। 2x সমান কি? 4। আচ্ছা 2x সমান যদি 4 হয় তাহলে x সমান কি হবে? 2 হবে। x সমান যদি 2 হয় কি বের করতে হবে? কারটা? সাজুরটা। সাজু কত? সাজু হচ্ছে 7x, মানে কত? 7 দুগুণে 14, ঠিক আছে। এই অ্যাপ্রোচটা বোঝা গেলে এবার আমরা একটু ভিন্ন অ্যাপ্রোচ দেখব। ভিন্ন অ্যাপ্রোচ সেটা আবার কি রকম ওইটা একটু দেখি। যে আমার কি বলেছে? সাজু এবং রবির বয়সের পার্থক্য বলেছে। আমরা সরাসরি আনুপাতিক পার্থক্য দেখতাম। অনুপাতে পার্থক্য কয় ভাগ? 2 ভাগ। 2 ভাগ সমান কয় বছর? 4 বছর। তাহলে 1 ভাগ সমান কি হবে? 2 বছর, মানে ওই এক্সট্রা ধরলাম না। আর সাজু কয় ভাগ দিয়েছিলাম? 7 ভাগ। তাহলে 7 দুগুণে কত? 14 বছর। এভাবে মুখে মুখে করা যায়। খুব সহজ অঙ্ক, কঠিন কিছু আজকে আনিনি, ঠিক আছে। যেহেতু কালকে আমাদের একটা পরীক্ষা আছে, যে কেউ দেখলে যেন সহজ অঙ্কগুলো দেখে এবং কালকে হচ্ছে গিয়ে কাজে দেয়, এরকম। আচ্ছা এবার একটু দেখি আমরা 6 নাম্বারটা কি বলেছে দেখেন। যে দ্য রেশিও অফ গার্লস টু বয়েজ ইন আ ক্লাস ইজ 3:4। ছেলে এবং মেয়েদের অনুপাত হচ্ছে 3:4। the number of the student in the class could be any of the following except, নিচের দেখেন the number of student in the class could be any of the following except, নিচের যে কোনোটা তাদের কি হতে পারে? সমষ্টি হতে পারে, একটা ছাড়া, একটা ছাড়া। তাহলে কি করব? 3 আর 4 যোগ করব, কত হয়? 7, তাই না? 3 আর 4 যোগ করব, কি হয়? 7। দেখেন 7 দ্বারা 56 কে ভাগ করা যায়, 7 8 56। 7 দ্বারা 49 কে ভাগ করা যায়, 7 7 49, ঠিক আছে। 7 দ্বারা 28 কে ভাগ করা যায়, 4 7 28। 7 দ্বারা ভাগ করা যায় না শুধু কাকে? 36 কে। কাকে ভাগ করা যায় না? 36 কে। সো 6 এর অ্যান্সার কি হবে? ডেফিনেটলি এ হবে, তাই না? 6 এর অ্যান্সার হবে এ। এরকম একটা অঙ্ক একটু আগে করেছিলাম। কি বলেছে? দ্য রেশিও অফ গার্লস টু বয়েজ ইন আ ক্লাস ইজ 3:4। 3 আর 4 যোগ করলে কত হয়? 7। বলেছে দ্য নাম্বার অফ স্টুডেন্ট ইন দ্য ক্লাস কুড বি এনি অফ দ্য ফলোইং এক্সেপ্ট, নিজের যে কোনোটা স্টুডেন্টদের সংখ্যা হতে পারে একটা ছাড়া। তাহলে আমরা 3 আর 4 যোগ করলাম 7। 7 দ্বারা দেখলাম বি সি ডি কে ভাগ করা গেলেও এ কে ভাগ করা যাচ্ছে না, তার মানে অ্যান্সার হবে কি? এ। বোঝা যাচ্ছে আমার কথা? বোঝা যাচ্ছে? ওকে, বোঝা যাচ্ছে? আচ্ছা বলেছে 10 years ago, 10 বছর আগে, এ ওয়াজ হাফ অফ বি ইন এজ। 10 বছর আগে এ এর বয়স বি এর বয়সের কি ছিল? অর্ধেক। বলেছে ইফ দ্য রেশিও অফ দেয়ার প্রেজেন্ট এজ ইজ 3:4, বর্তমান বয়সের অনুপাত কত? 3:4, তাই না? বলেছে
হোয়াট উইল বি দ্য টোটাল অফ দেয়ার প্রেজেন্ট এজেস, কি বের করতে হবে, টোটাল বের করতে হবে। বর্তমান বয়সের রেশিও দেয়া আছে, বর্তমান বয়সের রেশিও দেয়া আছে এবং বর্তমান বয়সের সমষ্টি বের করতে হবে। একটু দেখি তো আপনারা অ্যান্সার পারেন কিনা, সহজে করতে পারেন কিনা। ওকে স্যার, কমেন্ট গুলো স্ক্রিনের উপর আসে কেন, কি আমি যেটা বলছি সেটা বাংলা লেখা আকারে আসে কেন? আচ্ছা, এটা তো আগেই চেঞ্জ করে দিতে হয়, হয়তো চেঞ্জ করে দেয় নাই, এই অপশনটা বন্ধ করে দিতে হয়, করেনি, এই জন্যই হয়তো এই সমস্যা হচ্ছে। ওকে, সো একটু আমরা সাথের কমেন্ট একটু করার চেষ্টা করি। কি বলেছে, 10 বছর আগে এর বয়স বিয়ের বয়সের কি ছিল, অর্ধেক ছিল। বর্তমানে তাদের বয়সের রেশিও কত, 3:4। হোয়াট উইল বি দ্য টোটাল, সমষ্টি কত হবে, টোটাল অফ দেয়ার প্রেজেন্ট এজেস, বর্তমান বয়সের সমষ্টি লাগবে। এখনো একটা উত্তরও পাচ্ছি না, কেমন কথা, কমেন্ট করতে হবে তো। এই কি শিখছি একটু আগে, কি শিখছি, সমষ্টি বের করতে হবে, তাহলে রেশিও গুলোর সমষ্টি করব। 3 আর 4 যোগ করলে কত হয়, 7। দেখি অপশনে কোনটাকে 7 দ্বারা ভাগ করা যায়, অপশনে কোনটাকে 7 দ্বারা ভাগ করা যায়। 20 কে যায়, যায় না। 30 কে যায়, যায় না। 45 কে যায় না, যায় শুধু কাকে, 35 কে। এটাই শিখলাম না একটু আগে, নাকি বোঝা যাচ্ছে না, কঠিন হয়ে যাচ্ছে কোনটা, কি শিখলাম একটু আগে, মাত্রই আমরা কি শিখলাম, টোটাল বের করতে হবে এবং কি যা টোটাল বের করতে হবে সেটা রেশিও দেয়া আছে। প্রেজেন্ট এজের টোটাল বের করতে হবে, প্রেজেন্ট এজেরই রেশিও দেয়া আছে। প্রেজেন্ট এজের টোটাল বের করতে হবে, প্রেজেন্ট এজের রেশিও দেয়া আছে। প্রেজেন্ট এজের রেশিও কত, 3:4, যোগ করলে কি হয়, 7। দেখবো অপশনে কোনটাকে 7 দ্বারা ভাগ করা যায় না। না, কঠিন কেন হবে ভাই, কঠিন কেন হবে, এটা তো এতক্ষণ যা করলাম তাই। একটু মনে, আপনি তো অন্য কোথাও তাকাবেন না, আপনি তাকাবেন কোথায়, এই কি দেওয়া আছে, রেশিও দেওয়া আছে। কি দেওয়া আছে, রেশিও 3:4, এই রেশিওটা দেওয়া আছে। এটা কোন রেশিও, প্রেজেন্ট এজের রেশিও। কি জানতে চাইছে, টোটাল কার, ওই প্রেজেন্ট এজের। তাহলে যেহেতু প্রেজেন্ট এজের রেশিও দিয়ে প্রেজেন্ট এজের টোটাল জানতে চেয়েছে, তাহলে কি করব, আমরা এক্স ওয়াই ধরে তো করতেই পারি, বাট এতক্ষণ তো আমরা এক্স ওয়াই ধরে করা শিখছি না। আমরা কি শিখছি, কিভাবে রেশিও দিয়ে সরাসরি অ্যান্সার বের করা যায়। 3 আর 4 যোগ করে ফেললাম 7, দেখলাম অপশনে কোনটাকে 7 দ্বারা ভাগ করা যায়, ওটাই অ্যান্সার। ওকে, বলেছে the ratio of red to white marble is 3:4 and white to green marble is 5:6। রেড কে আমরা আর দ্বারা প্রকাশ করলাম, আর রেড কে প্রকাশ করলাম আর দ্বারা, আর ইজ টু রেড টু কি বলেছে, হোয়াইট, হোয়াইট লিখলাম 3:4। এর পরেরটাকে আমরা লিখলাম কি বলেছে, হোয়াইট টু গ্রিন, 5:6। ওকে, এটা লিখলাম। এখন আমার বের করতে হবে কোনটা, যেটা দেয়া নাই। ঠিক আছে, রেড গ্রিন টু রেড, আগে গ্রিন পরে রেড, এটা অনেকে অনেক ভাবে করে। ঠিক আছে, আমি একটা ভিন্ন অ্যাপ্রোচ শিখাই আজকে আপনাদেরকে। দেখেন এটা সমান এটা লিখতে পারি কিনা। আর এটা সমান, আমরা দরকার কি, যে দুটো বলে নাই, যে দুটো বলে নাই সেই দুটো দরকার। তাহলে আমরা কি করব, সেই দুটো যদি আমার বের করতে হয় তাহলে আমরা জাস্ট ওই দুটাকে, যে দুটো দেওয়া আছে সেই দুটাকে গুণ করে দেব। দেখেন আমরা যদি গুণ করি, গুণ করতে গেলে কি আসবে, রেড বাই হোয়াইট ইন্টু হোয়াইট বাই গ্রিন, ঠিক আছে, 3/4 ইন্টু 5/6। অনেকে চিন্তা করতে পারেন
যে এতদিন যেটা শিখে আসছি সেটা জানি, যেটা জানি সেটা ছেড়ে কেন এগুলো করতেছি, একটু পরেই উত্তর পেয়ে যাবেন। এবার একটু কাটাকাটি করি, হোয়াইট হোয়াইট কাটা, 3 দ্বারা কাটলে 2, তাহলে কি হবে রেড বাই গ্রিন ইকুয়ালস 5/8। যখন রেশিও বের করতে হবে, যখন রেশিও বের করতে বলেছে, রেশিওতে আগে বলেছে গ্রিন পরে বলেছে রেড, তাহলে এখানে নিচে আছে গ্রিন, গ্রিন চলে যাবে উপরে, রেড আসবে নিচে, এখানে 8/5, তাহলে কি হচ্ছে গ্রিন ইজ টু রেড, কি চলে আসবে 8:5। ঠিক আছে, কি চলে আসবে 8:5। অনেকেই কনফিডেন্টের সাথে বি কি বলে ডি উত্তর করে ফেলছিলেন, ডি যারা করছেন তারা বোধহয় উল্টাতে ভুলে গেছেন, এটাকে চেঞ্জ করতে ভুলে গিয়েছেন। ওকে, আচ্ছা ঠিক আছে। এখন অনেকের যদি মনে হতে পারে যে এই কাজগুলো কেন করলাম, ঠিক আছে, এই কাজগুলো কেন করলাম, এর পরের ম্যাথটা দেখলে ক্লিয়ার হবে। ঠিক আছে, এর পরের ম্যাথটা দেখলে ক্লিয়ার হবে যে আপনারা হয়তো একটা বাচ্চার সাউন্ড শুনতে পাচ্ছেন, আমাকে ক্লাস নিতে আসতে দেবে না কোনোভাবেই আমার পিচ্চি ছেলেটা, পরে 2 ছেলেকে নিয়েই ক্লাস নিতে আসতে বাধ্য হয়েছি, যেহেতু আগে থেকে ডিক্লেয়ার ছিল যে আমি আজকে ক্লাস নেব, অনেকেই জানেন। আচ্ছা, সো এই জন্য একটু ইন্টারাপশনের জন্য সরি। ঠিক আছে, আমরা একটু 9 নাম্বারটা দেখি, তাহলে ক্লিয়ার হবে যে কেন এই কাজগুলো করলাম। এই 8 নাম্বার বলতে মনে হচ্ছে যে যেটা তো ছোট থেকে জানি যে জাস্ট এখানে হোয়াইট হোয়াইট আছে, হোয়াইট মিলিয়ে দিলেই তো অঙ্ক মিলে যায়, এত কাণ্ড কেন করলাম, এত কাণ্ড কেন করলাম, সে কাণ্ডটা কেন করলাম এটার উত্তর পাবো আমরা 9 নাম্বার অঙ্কে। দেখেন এখানে রেশিও কয়টা দিয়েছে, দেখেন A:B, A:B কি বলেছে 3:4, এরপরে দিয়েছে B:C কত 5:6, এরপরে কি দিয়েছে, কেন এরপরে কি দিয়েছে C:D কত 11:9, তাই না? ওকে, তাহলে দেখেন আমরা এখানে A/B কি লিখতে পারি 3/4, B/C কি লিখতে পারি 5/6, C/D কি লিখতে পারি 11/9। দরকার কি, দেখেন আমরা যদি এগুলোকে গুণ করে দেই কি হবে, A/B কোলে করে নিয়ে যাও, তুমি যাও, B/C into C/D equals কি হবে 3/4 into 5/6 into 11/9। ওকে, দেখেন আপনারা যদি আপনাদের ওই অ্যাপ্রোচে করতেন যেটা নরমালি করেন যে A:B, B:C, C:D, আপনি B মিলাতেন, তারপরে C কে মিলাতে যাইতেন, তখন আবার B চেঞ্জ হয়ে যাইতো, আবার B মিলাতে গেলে C চেঞ্জ হয়ে যেত, এভাবে অনেক কাণ্ড হইতো। বাট এটা করাতে কি হবে, খুব সহজে দেখেন B কাটা C কাটা, এদিকে থাকলো কত A/D, আমার লাগবে কি A:D, সেটা চলে আসছে, এটা 3 দ্বারা কাটলে কত 2, আর কাটা যায় না, 5 11 55, নিচে কত 4 2 8, 8 9 72, খুব সহজেই রেজাল্ট চলে আসলো A:D ইকুয়ালস 55:72। ঠিক আছে, ওকে, খুব সহজেই অ্যান্সার চলে আসবে 55:72। ওকে, কারো কনফিউশন? কারো কনফিউশন? ব্যাপারগুলো কি বোঝা গেছে, কেন ওই যে আমরা ওই মিলানো B/B/C মিলানো বাদ দিয়ে আমরা কেন এরকমটা করেছিলাম, এই রিয়ালাইজেশনটা ক্লিয়ার হবে যখন আমরা 9 নাম্বারটা করব। এই রিয়ালাইজেশনটা ক্লিয়ার হবে যখন আমরা 9 নাম্বারটা, দেখেন এইটা আপনারা নরমালি যেভাবে ওই যে যেটা কমন ভ্যালুটাকে মিলাতে যান ওইভাবে করে করতে গেলে দেখবেন
এই অঙ্কটা অনেক লেন্দি হয়ে যাবে 9 নাম্বার, বাট আমরা যেভাবে করলাম খুব সহজে কাটাকাটি করে দিলাম, অ্যান্সারটা হয়ে গেল। ওকে, 10 নাম্বার একটু দেখি। 9 নিয়ে কারো কনফিউশন থাকার কথা না। আচ্ছা স্যার উল্টানো লাগবে না, কেন উল্টাতে হবে ভাই? এখানে তো a:d বলেছে, আর আমাদের এসেছেও তো a:d, তাই না? কি এসেছে? উপরে a নিচে d। যদি d:a বলতো, যদি d:a বলতো তাহলে উল্টাতে হতো, এটা তো উল্টাতে হবে না। ঠিক আছে মারিফুল, বুঝতে পেরেছেন ভাই? উল্টাতাম কখন? যদি d:a বলতো, এখানে a:d বলেছে। Kamal has a collection of red, blue and green marbles. The ratio of red to blue marbles, red to blue, red কে লিখি r, blue কে লিখি b, red to blue হচ্ছে কত? 5:2। আচ্ছা, and the ratio of green to blue marbles, green to blue হচ্ছে কত? 10:3। বলেছে what is the ratio of red to green marble? ওকে মারিফুল, এবার একটু লক্ষ্য করেন, ঠিক আছে? একটু লক্ষ্য করেন, এখানে উল্টানোর প্রয়োজন পড়বে। কেন উল্টানোর প্রয়োজন পড়বে সবাই একটু লক্ষ্য করি। এখানে আছে কত? এখানে আছে r/b সমান 5/2, আর এখানে আসছে কি? গ্রিন বাই ব্লু ইকুয়ালস 10/3। আমার উদ্দেশ্য কি? আমি ব্লুকে কাটবো, আমি ব্লুটাকে কেটে দেব। দুই জায়গাতেই যদি ব্লু নিচে থাকে তাহলে কি কাটতে পারবো? দুইটা জায়গাতেই ব্লু নিচে আছে, এখানেও ব্লু নিচে, এখানেও ব্লু নিচে, তাহলে তো কাটতে পারবো না। পারবো? এই জন্য আমরা কি করব? যে কোনো একটাকে উল্টে দেব। এটাকে উল্টে দেই, ব্লু বাই গ্রিন সমান কি লেখা যায়? 3/10। জাস্ট দুই দিকে উল্টায় দিলাম। এবার গুণ করি। গুণ করতে গেলে কি পাবো আমরা? রেড বাই ব্লু ইনটু ওইখানে কি পাবো? ব্লু বাই গ্রিন। এটা কত? 5/2, ওইটা কত? 3/10। ব্লু ব্লু কাটা, 5 দ্বারা কাটলে 2, তাহলে রেড বাই গ্রিন হচ্ছে কত? 3/4। তাহলে রেড ইস টু গ্রিন কি বলেছে? 3:4, তাই না? রেড টু গ্রিন বের করতে বলেছিল। ওকে, কারো সমস্যা হচ্ছে? আর কারো সমস্যা হচ্ছে? কথা বলতে হবে। আর কারো সমস্যা আছে কিনা বলতে হবে। আচ্ছা, এর পরেরটা একটু করি। কি বলেছে? k:l equals 4:3। l:m সমান 5:3। এবার কিন্তু আর দুইটা জানতে চাই নাই, জানতে চাইছে কি? k:l:m, তিনটাই জানতে চাইছে। তিনটাই জানতে চাইলে কি করব? এবার কিন্তু আর দুটো জানতে চায় নাই, তিনটা জানতে চাইছে। তিনটা জানলে কি করব? তখন ওই যে আপনারা যেটা করেন মিলান, ঠিক আছে? যে এখানে এল কমন, তাহলে নিচের এলটা দিয়ে উপরেরটাকে গুণ করি। নিচে এল এর মান কত? 5, তাহলে উপরে 5 দ্বারা গুণ করলে এটা 4×5 20, এটা 3×5 15। এখানে এল কমন, তাহলে উপরের এল এর মান দ্বারা নিচে গুণ করি। 3×5 কত? 15, আর 3 আর 3 গুণন করলে কত? 9। এরপরে আপনারা লেখেন কি? 20, 15, 9। এই যে গুণটা করে দুইবার লিখলেন, আমি এটাকে ডিসকারেজ করি। আপনি সরাসরি একবারে এই অ্যান্সারটা লিখতে পারেন। এই যে গুণ করে এখানে একটা গুণ লিখলেন, এখানে আরেকটা লিখলেন, তারপরে এটা লিখলেন, এটাকে ডিসকারেজ করি। আপনি সরাসরি লিখতে পারেন। কিভাবে? সেটা একটা সহজ উপায় আছে। এটার সাথে আপনি এটা গুণন করবেন, এটার সাথে এটা গুণন করবেন, এটার সাথে এটা। তার মানে কি? 4 এর সাথে কত গুণন হবে? 5। 4 এর সাথে 5 গুণন করলে কি হবে? 20। এরপর 5 এর সাথে 3 গুণন হবে, কত হবে? 3×5 15। এরপর 3 এর সাথে 3 গুণন হবে, কত হবে? 9। কথাটা কি বুঝাইতে পারছি? তাহলে এই লাইনটা আর আপনাকে এই দুইটা লাইন লিখতে হবে না। এটার সাথে এটা অনেকটা বাংলা দ অক্ষরের মতো,
এটার সাথে এটা 4 এর সাথে প্রথমে 5 গুণন করলাম 20, 5 এর সাথে আবার 3 গুণন করলাম 15, 3 এর সাথে 3 গুণন করলাম কত হলো 9। কথা বুঝাইতে পারছি? কারো কনফিউশন? কারো কনফিউশন? সহজ একটা অঙ্ক, খুবই সহজ, হ্যাঁ খুবই সহজ। আচ্ছা, এবার একটু ভিন্ন ক্যাটাগরির অঙ্কে প্রবেশ করে যাব আমরা। একটা ভিন্ন ক্যাটাগরির অঙ্ক কিছু বলেছে, দ্য এভারেজ অফ 7 কনজিকিউটিভ নাম্বারস ইজ 20। 7টা ধারাবাহিক সংখ্যার গড় হচ্ছে 20। কনজিকিউটিভ মানে কি? কনজিকিউটিভ মানে হচ্ছে ধারাবাহিক। ধারাবাহিক কয়টা সংখ্যা? 7টা। 7টা ধারাবাহিক সংখ্যার গড় হচ্ছে 20। দ্য লার্জেস্ট অফ দিস নাম্বারস, এটার মধ্যে যেটা সবচেয়ে বড় সেটার মান লিখতে হবে আমাকে। 7টা ধারাবাহিক সংখ্যার গড় হচ্ছে 20, এটার মধ্যে যেটা সবচেয়ে বড় সেটার মান বের করতে হবে। ওকে, কি করা যায় 12 নম্বর অঙ্কে? অনেকেই নরমালি যেহেতু ধারাবাহিক সংখ্যা x ধরবে, তারপরে x+1 ধরবে, x+2 ধরবে, x+3 ধরবে, x+4, x+5, x+6, এভাবে 7টা সংখ্যা সে ধরে নেবে। দেখবেন এই ধরতে ধরতেই দুইটা অঙ্কের সময় চলে যাবে, যেটা মোটেও করা শোভনীয় হবে না বা উচিত হবে না। তাহলে কি করতে পারি? এই কাজ করা মোটেও উচিত হবে না। আচ্ছা, কি বলেছে? এভারেজ কয়টা সংখ্যা? 7টা সংখ্যা। আচ্ছা, 7টাতে পরে আসি, একটু ছোট ছোট করে আসি। ছোট ছোট করে আসি কিভাবে? ধরে নেন আমার যদি 3টা সংখ্যা হয় 1 2 3, 1 2 3, তাহলে এদের গড় কি হবে? প্রথমে আমি 1 2 3 যোগ করব। 1 আর 2 কত হয়? 3, 3 আর 3 কত হয়? 6, 6কে আমরা 3 দ্বারা ভাগ করব, 6কে 3 দ্বারা ভাগ করলে হবে 2। তাহলে গড় কি হয়ে গেল? 1 2 3 এর গড় হলো 2। যদি সংখ্যাগুলো এরকম হতো, ফর এক্সাম্পল 7 8 9, আগে যোগ করতাম, 7 আর 8 কত? 15 আর 9 24, 24কে আমরা 3 দ্বারা ভাগ করতাম, গড় কত হতো? 8। আচ্ছা, এটা না থেকে যদি এরকম থাকতো 1 2 3 4 5, তখন আমরা সবগুলোকে যোগ করতাম, যোগ করে পেতাম কত? 1 আর 2 3 আর 3 6 4 10 আর 5 15, 15কে আমরা কি করতাম? 5 দ্বারা ভাগ করতাম, গড় কত হতো? 3। দেখেন, যেটা বুঝাইতে চাচ্ছি আমি, সব সময় গড়টা কোথায় থাকবে? গড়টা কোথায় থাকবে? এরকম যখন ধারাবাহিক সংখ্যা বলবে, যখন ধারাবাহিক, ধারার গড় সব সময় মাঝখানের পদটা হয়। ধারার গড় সব সময় মাঝখানে যে পদ থাকে সেটা হয়, মধ্যম পদটা হয় সব সময় ধারার গড়। ঠিক আছে, তাহলে ধারার গড় কোনটা হবে? যেটা মাঝখানের পদ। আচ্ছা, যেহেতু মাঝখানের পদ আমরা পেয়ে গেছি, এখানে কত? 3, তাহলে ধারার গড় হবে কত? 3। ওখানে পেয়েছি 8, তাহলে 8। তার আগেরটাতে পেয়েছি 2, তাহলে 2। এখানে বলেছে কি সংখ্যা কয়টা? 7টা। 7টার গড় কত? 20। তাহলে 20 কোথায় থাকবে? মাঝখানে। তার মানে একটা লিখে ফেলছি, আর কয়টা? একটা লিখে ফেলছি, আর কয়টা? 6টা। তাহলে যেহেতু 20কে মাঝখানে রাখতে হবে, আর 6টা, তাহলে 3টা থাকবে এইদিকে, 3টা থাকবে ওইদিকে। এইদিকে 3টা কি হবে? 21 22 23। এইদিকে 3টা কি হবে? 19 18 17। কোনটা জানতে চাইছে? লার্জেস্ট, তাই না? লার্জেস্ট মানে সবচেয়ে বড়টা। সবচেয়ে বড়টা কত? 23। যদি কোনো কারণে জানতে চাইতো স্মলেস্ট, তাহলে অ্যান্সার কি হতো? স্মলেস্ট যদি জানতে চেত তাহলে অ্যান্সার কি হতো? 17, তাই না? এই কথা বোঝা গেছে? এই কথা বোঝা গেছে? ওকে, বলেছে দ্য এভারেজ অফ 5 কনজিকিউটিভ অড নাম্বার ইজ 61। এভারেজ গড়, কয়টা গড়? কয়টা সংখ্যার? 5টার। কনজিকিউটিভ কি? অড মানে কি? বেজোড়। এবার কিন্তু নরমাল না, এবার কি? শুধু বেজোড়। বলেছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স? ডিফারেন্স মানে কি? পার্থক্য। বিটুইন কার মধ্যে? দ্য হাইয়েস্ট সবচেয়ে বড়, এন্ড দ্য লোয়েস্ট নাম্বার সবচেয়ে ছোট এবং সবচেয়ে বড় যে সংখ্যাটা, সেই দুইটা সংখ্যার মধ্যে পার্থক্য বের করতে হবে। তাহলে আমার গড় কত? 61। গড় কোথায় থাকবে? মাঝখানে। মোট কয়টা সংখ্যা? 5টা। 5টার মধ্যে তাহলে 2টা থাকবে সামনে, 2টা থাকবে পিছনে। তাহলে ওই 2টা কি হবে? সামনের 2টা কি হবে? 63 আর 65। আগের 2টা কি হবে? 57 আর 59। কেন আমরা এইভাবে লিখলাম? কারণ কি বলেছে? অড, শুধু বেজোড়। অড মানে কি? অড অর্থ হচ্ছে
বেজোড়, শুধু বেজোড় সংখ্যাগুলো নিয়ে ডিল করতে হবে। দরকার কি, সবচেয়ে বড়টা এবং সবচেয়ে ছোটটার মধ্যে পার্থক্য। সবচেয়ে বড়টা কত? 65, সবচেয়ে ছোটটা কত? 57, তাহলে পার্থক্য কি হবে? 8। ক্লিয়ার? মৃন্ময়ী আগেই অ্যান্সার করেছে, ওকে, আগেই অ্যান্সার করেছে অনেকে, ঠিক আছে। তাহলে কারো কনফিউশন? ওকে, আমরা তাহলে একটু 14 নাম্বারটা দেখি কি বলেছে, দেখেন তো। set x contains 10 consecutive integers if the sum of the 5 smallest member of set x is 265. মেম্বার কয়টা? 10টা। কনজিকিউটিভ ইন্টিজার ধারাবাহিক পূর্ণ সংখ্যা কয়টা? ধারাবাহিক পূর্ণ সংখ্যা 10টা। সাম, এবার কিন্তু এভারেজ বলে নাই, সমষ্টি। কার সমষ্টি? 5 smallest member of set x is 265. ছোট পাঁচটার যোগফল কত? 265। বলেছে হোয়াট ইজ দ্য এভারেজ অফ দ্য 5 লার্জেস্ট মেম্বার অফ সেট এক্স। কি করা যায়? এবার কিন্তু আর এভারেজ বলে নাই, সমষ্টি বলছে। এই সমষ্টি বললে আমরা এভারেজ বের করতে পারবো না। ছোট পাঁচটার এভারেজ কি হবে? সমষ্টি বলছে, তাতে কি আমরা এভারেজ বের করতে পারবো না? পারবো তো। এই যে 265, মোট সংখ্যা 10টা, 10টার মধ্যে ছোট পাঁচটার সমষ্টি হচ্ছে কত? 265। তাহলে ছোট পাঁচটার সমষ্টি যদি 265 হয়, ছোট পাঁচটার গড় কত হবে? ছোট পাঁচটার গড় কত হবে বলেন? 53। তাহলে 53 কি করব? যেহেতু পাঁচটা সংখ্যা, 53 থাকবে মাঝখানে, 51, 52 তার আগে, এরপরে কত? 54, তারপরে 55। ছোট পাঁচটা পেয়ে গেছি। তাহলে বড় পাঁচটা কি হবে? 56, 57, 58, 59, 60 হবে কিনা? হবে কিনা বলেন? তাহলে বড় পাঁচটার গড় কি হবে? এই করা যায়, এভাবে করা যায়। আমাকে গড় বলে নাই তো কি হয়েছে? সমষ্টি তো বলে দিছে। সমষ্টি বলে দেওয়ার কারণে আমি কি করতে পারবো? আমি গড়টা বের করে নিতে পারবো। এবং গড় কোথায় থাকবে? গড় থাকবে কোথায়? মাঝখানে। গড় থাকবে কোথায়? মাঝখানে। তাহলে মাঝখানে যদি 53 থাকে, ছোট পাঁচটা কি হবে? 51, 52, 53, 54, 55। তাহলে বড় পাঁচটা কি হবে? 56 থেকে 60। তাহলে বড় পাঁচটার গড় কি হবে? মাঝখানে। মাঝখানে কোনটা আছে? 58। এবার আরেকটা সুন্দর জিনিস শিখে রাখি, দেখেন এখানে ছিল ছোট পাঁচটা, বড় পাঁচটা। এবার এটা লক্ষ্য করেন সবাই, এই জায়গায় খুব মনোযোগ দেন। ছোট পাঁচটা, বড় পাঁচটা বাড়ছে কত? 5, 5, 5, 5, 5, মানে 5 করে বাড়ছে, মানে গড়ে কত বাড়ছে? 5 করে বাড়া মানে গড়ে কত বাড়ছে? আগে গড় ছিল 53, 5 করে বাড়ছে মানে গড়ে বাড়ছে কত? 58। কথা ক্লিয়ার? একটু লক্ষ্য করেন, 5 করে বাড়ছে, তার মানে গড়ে কত বাড়ছে? 5 করে বাড়া মানে গড়ে কত বাড়ছে? গড়ে কত বাড়ছে? 5 বাড়ছে। তাহলে আগে গড় যদি 53 হয়, পরে গড় কত হবে? 58 হবে কিনা? ওকে, এই বোঝা গেছে? বোঝা গেছে? বলেছে the sum of 5 consecutive integer is 35. পাঁচটা সংখ্যার সমষ্টি 35. How many of them are prime numbers? তাদের মধ্যে মৌলিক কয়টা? আচ্ছা, পাঁচটার গড় কত? পাঁচটার গড় কি হবে? সমষ্টি 35, তাহলে গড় কত? 7। 5 সাথে 35, তাহলে 7কে রাখবো মাঝখানে। 7কে যদি মাঝখানে রাখি, আগের গুলো কি হবে? 5 আর 6, পরের গুলো কি হবে?
8 আর 9, এই তো 5টা সংখ্যা পেয়ে গেছি। এটার মধ্যে মৌলিক কয়টা? মৌলিক সংখ্যা হওয়ার শর্ত কি? ওই সংখ্যার এক ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যাবে না। মৌলিকের অনেক ব্যাখ্যা আছে, সেটা নিয়ে আরেকদিন কথা হবে। আপাতত এইটুকু শুনি যে মৌলিক হওয়ার শর্ত কি, যে এক আর ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না। এখানে দেখেন 6 কে 2 দ্বারা ভাগ করা যায়, 8 কে 2 দ্বারা ভাগ করা যায়, 9 কে 3 দ্বারা ভাগ করা যায়, বাট 5 এবং 7 কে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। তার মানে মৌলিক কয়টা আছে এখানে? মৌলিক কয়টা? 2টা। আবার বুঝি সমষ্টি বলেছে 35, তাহলে গড় কি হবে? 35 কে 5 দ্বারা ভাগ করলে 7, তাহলে সংখ্যা কি হবে? মাঝখানে 7 থাকবে, আগে 2টা পরে 2টা, তাহলে আগের 2টা হবে 5 6, পরের 2টা হবে 8 9। এখন দেখবো এই 5টার মধ্যে মৌলিক কয়টা। আমি দেখলাম 6 কে 2 দ্বারা ভাগ করা যায়, 8 কে 2 দ্বারা ভাগ করা যায়, 9 কে 3 দ্বারা ভাগ করা যায়। তার মানে এই 3টা মৌলিক হবে না। মৌলিক হবে কি? বাকি 2টা, 5 আর 7। কথা ক্লিয়ার? কথা বোঝা গেছে? কথা বোঝা গেছে? ওকে, বলেছে দা অ্যারিথমেটিক মিন মানে কি? গাণিতিক গড়। গাণিতিক গড় কোনটা? যে গড়টা আমরা এতক্ষণ ধরে বের করলাম ওইটাই গাণিতিক গড়, মানে নরমাল গড় যেটা। অ্যারিথমেটিক মিন গড় অফ 75 নাম্বারস। কয়টা সংখ্যা? 75টা সংখ্যা। ইজ ক্যালকুলেটেড, হিসাব করে দেখা গেল কত? সেটা 35। 75টা সংখ্যার গড় হচ্ছে কত? 35। বলেছে ইফ ইচ নাম্বার ইজ ইনক্রিজড বাই 5, প্রত্যেকটা সংখ্যাকে কত করে বৃদ্ধি করা হলো? 5 করে বৃদ্ধি করা হলো। দ্য মিন অফ নিউ নাম্বারস, মোট সংখ্যা ছিল 75টা, 75টা সংখ্যাকে আপনি কি করছেন? 5 করে বৃদ্ধি করছেন। 75টা সংখ্যাকেই প্রত্যেকটাকে 5 5 5 5 5 5 করে বৃদ্ধি করছেন। তাহলে বলতেছে নতুন যে সংখ্যাগুলো পাবেন সেগুলোর গড় কত হবে? আচ্ছা, প্রত্যেকটা সংখ্যাকে 5 করে বৃদ্ধি করা মানে গড়ে কত বৃদ্ধি পেল? প্রতিটা সংখ্যাকে যদি 5 করে বৃদ্ধি করি তাহলে গড়ে কত বৃদ্ধি পেল? 5 বৃদ্ধি পেল না? তাহলে গড় কত হবে? 40 হবে না? আমার তো এখানে 75টা সংখ্যা ধরার দরকার নাই, বা 75টা সংখ্যার সমষ্টিও বের করার দরকার নাই, আবার কত বাড়ছে সেটাও দেখার দরকার নাই। সহজ কথা, প্রত্যেকটা সংখ্যাকে কি করা হয়েছে? 5 করে বৃদ্ধি করা হয়েছে। তাহলে গড়ে বৃদ্ধি কত? গড়ে বৃদ্ধি 5। তার মানে নতুন গড় কি হবে? আগে যদি 35 হয় তাহলে নতুন গড় কত হবে? 40। কথা কি বোঝা গেছে? কথা বোঝা গেছে? না বুঝলে এই যে একটু আগে एग्जांपलটা সবগুলো 5 5 5 5 করে বাড়ছিল। 51 56 52 57 5 করে বেড়ে 53 58 5 করে বেড়ে 54 59 55 60 5 করে বাড়ছে। তাহলে আগে গড় ছিল 53, পরে হয়ে গেছে 58। তাহলে গড়ে বৃদ্ধি পেল কত? 5। ঠিক আছে, ওকে। সতেরো নম্বর অঙ্কটা আমাদের রেগুলার একটা অঙ্ক, প্রায় পরীক্ষায় আসে, প্রায় আসে। বলেছে which one of the following numbers can be removed from the set S without changing the average of set S? S হচ্ছে একটা সেট, এর মেম্বার গুলো হচ্ছে 0 2 4 5 9। বলেছে which of the following member, ঠিক আছে, নিচের কোন মেম্বারটাকে আপনি সেট S থেকে বাদ দিতে পারেন উইথাউট চেঞ্জিং? উইথাউট চেঞ্জিং মানে কি? চেঞ্জ হবে না। উইথাউট চেঞ্জিং চেঞ্জ হবে না। কি চেঞ্জ হবে না? এভারেজ। কার এভারেজ? অফ সেট এস। মানে এই যে এখানে যে 5টা মেম্বার আছে সেই 5টা মেম্বার থেকে আমরা যে কোনো একটা মেম্বার বাদ দিয়ে দেব। বাদ দেওয়ার পরেও সেট এস এর এভারেজ পরিবর্তিত হবে না। একটু বলেন তো চট করে, কি মনে হয় আপনাদের উত্তর? একটু কমেন্ট করেন তো। ওকে, একজন কমেন্ট করে ফেলছে 0। ওকে, ম্যাক্সিমাম অ্যানসার 0 আসতেছে, 0। আচ্ছা, লেটস সি যে 0 বাদ দিলে কি হয়। এখন বর্তমান এভারেজ কত? এভারেজটা আগে বের করি, এটার এভারেজ বের করি। সেট এস এর
এভারেজ বের করি। এভারেজ বের করার জন্য কি করব, যোগ করব। 0 আর 2 কত, 2, 2 আর 4 6, 5 11 আর 9 কত, 20। 20 কে আমরা সংখ্যা কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, 5 দ্বারা ভাগ করব। তাহলে এভারেজ কত, 4। তো যে ভাই বোনেরা 0 বলছেন, 0 যারা বললেন, ঠিক আছে, একটু লক্ষ্য করেন, যদি 0 বাদ দেই, 0 বাদ দেই, ফর এক্সাম্পল আমি 0 কে বাদ দেই, তাহলে সমষ্টি 20, 20ই থাকবে। 20 মাইনাস 0। আবার আগে মেম্বার ছিল কয়টা, মেম্বার ছিল কয়টা, 5টা, এখন হয়ে যাবে 4টা। তাহলে 20 ভাগ 4 মানে এভারেজ হয়ে গেল কত, 5। এই এভারেজটা কি চেঞ্জ হয়েছে কি হয় নাই? আমি যখন 0 বাদ দিলাম, সমষ্টি কি হলো, 20 থেকে 0 বাদ দিলে কি থাকে, 20 থাকে। কিন্তু আগে ছিল এই 0 বাদ দিয়ে দিলে, এটা বাদ দিয়ে দিলে, এটা যদি আমি বাদ দিয়ে দেই, এই 0 যদি আমি কি করি, বাদ দিয়ে দেই, আমার কয়টা, একটা বাদ, তাহলে আর কয়টা থাকবে, 1 2 3 4, 4টা থাকবে। তাহলে 4টা, 20 কে 4 দ্বারা ভাগ করলাম, এভারেজ হয়ে গেল 5। যদি আমি কোনো কারণে 2 বাদ দিতাম, তাহলে 20 থেকে 2 কমতো, আর এখানে 5 থেকে 1 কমে 4, তাহলে কি হতো, 18 ভাগ 4 মানে 4.5। এটাও এভারেজ চেঞ্জ হয়ে গেছে। যদি আমি 4 কে বাদ দিতাম, যদি আমি 4 কে বাদ দিতাম, তাহলে উপরে থাকতো 20 ভাগ 4, নিচে হয়ে যেত 4, তাহলে 16 ভাগ 4 অর্থ কত, 4। ঠিক আছে, দেখেন তাহলে অ্যান্সার কি 0 হবে না 4 হবে? অ্যান্সার 0 হবে না 4 হবে? কথা বোঝা গেছে? কারো কনফিউশন থাকার কথা না এরপরও? তাহলে এই অঙ্কটা প্রায় প্রত্যেকজনই কনফিডেন্টলি ভুল করে আসবে 0 উত্তর দাগ দিয়ে, কনফিডেন্টলি ভুল করে আসবে 0 উত্তর দাগ দিয়ে। এটা একটু এখানে একটা জিনিস শিখে রাখি, যখন অনেকগুলো ডেটা সেট থেকে, আমার কাছে অনেকগুলো ডাটা আছে, ওই ডেটা সেট থেকে আমার একটা ডেটা বাদ দিতে হবে, বাদ দিয়ে এভারেজকে অপরিবর্তিত রাখতে হবে, সেক্ষেত্রে এভারেজটাই বাদ দিতে হবে। ঠিক আছে, এভারেজ কত আসছিল, 4। তাহলে এখান থেকে কোনো কিছু বাদ দিয়ে যদি আমি এভারেজ অপরিবর্তিত রাখতে চাই, তাহলে আমার বাদ দিতে হবে 4কেই। ওকে, সরি বলার কিছু নাই ভাই, প্রথম দিকে একটু ভুলভাল হইতেই পারে, প্রথম দিকে একটু ভুলভাল হইতেই পারে। বলেছে দ্য এভারেজ অফ 6 নাম্বারস ইজ 6.5। 6টা সংখ্যার এভারেজ কত, 6.5। বলেছে when 4 more numbers are added, যখন আরো 4টা সংখ্যা অ্যাড করা হলো টু দি 6 নাম্বারস, আগের যে 6টা ছিল ওটার সাথে আরো 4টা যোগ করলো, the new average of all 10 numbers, আগের 6 পরের 4 মিলে হলো 10, এভারেজ ইজ 7.9। ঠিক আছে, কি বের করতে হবে, হোয়াট ইজ দ্য এভারেজ অফ 4 নাম্বারস অ্যাডেড। রনি আপনার কমেন্ট পরে আসলো নাকি আপনি একটু পিছিয়ে পড়েছেন, আমি বুঝলাম না। আমরা তো এখন 18 নম্বর অঙ্কে আছি, আপনি বোধহয় 13 বা 14 নম্বর অঙ্কের অ্যান্সার করলেন। ঠিক আছে, ওকে, একটু দেখি। প্রথমে 6টা সংখ্যার গড় ছিল 6.5, মানে সমষ্টি কত ছিল, 39। পরে 6টার সাথে আরো 4টা যোগ করলাম 10, এভারেজ হয়ে গেল 7.9, তার মানে সমষ্টি কত হলো, 79। তাহলে একটু দেখেন তো, নতুন যে 4টা যুক্ত করলাম, নতুন যে 4টা যুক্ত করলাম তাদের সমষ্টি কত হবে, 40। এটা 6টার সমষ্টি, এটা 10টার সমষ্টি, তাহলে এটা থেকে এটা বাদ দিলে নতুন 4টার সমষ্টি পেয়ে যাব কত, 40। আমাকে বের করতে হবে নতুন 4টার এভারেজ, তাহলে এভারেজ কি 40 ভাগ 4, মানে পরে যে 4টা এনেছি তাদের এভারেজ কত হবে, 10 হবে কিনা। আবার বুঝি, প্রথমে 6টা ছিল, এভারেজ কত, 6.5, তার মানে সমষ্টি কত, 6 গুণন 6.5 মানে কি 39। পরে ওই 6টার সাথে আরো 4টা যোগ করছি, হয়ে গেছে 10টা, 10টার এভারেজ কত, 7.9, মানে সমষ্টি কত ওই 10টার, 79। তাহলে 10টার সমষ্টি 79, 6টার সমষ্টি 39, তাহলে বাকি 4টার সমষ্টি কি হবে, 40। কি লাগবে, নতুন যে 4টা অ্যাড করেছি সেটার কি এভারেজ, এভারেজ তাহলে কি করলাম, এই 40কে 4 দ্বারা ভাগ করে দিলাম, কি হয়ে গেল, 10। বোঝা গেছে কিনা, বোঝা গেছে?
18 নিয়ে আর কারো কনফিউশন থাকা উচিত না, থাকলে কমেন্ট করব। এরপরে আমরা চলে যাই 19 নম্বরে। কি বলেছে দেখেন, দ্য এভারেজ অফ 5 নাম্বারস ইজ 27। পাঁচটা সংখ্যার গড় হচ্ছে কত? 27। ঠিক আছে, পাঁচটা সংখ্যা গড় কত? 27। ইফ ওয়ান নাম্বার ইজ এক্সক্লুডেড, একটা যদি বাদ দেই, দ্য এভারেজ বিকামস কি? 25। তাহলে একটা বাদ দিলে কয়টা থাকে? চারটা। চারটার এভারেজ কত হয়ে যায়? 25। বলছে দ্য নাম্বার এক্সক্লুডেড, যেটা এক্সক্লুড করা হলো সেটা। তাহলে প্রথমে পাঁচটার গড় কত? 135। পরে চারটার গড় কত? 25, মানে সমষ্টি কত? 100। তাহলে যেটাকে বাদ দেওয়া হয়েছে সেটার মান কত? 135 মাইনাস 100, মানে কি হবে? 35, 35। বোঝা গেল কিনা? কারো কনফিউশন 19 নিয়ে নাই? আছে কারো কনফিউশন 19 নম্বর নিয়ে? বিশ নম্বর কি বলেছে দেখেন, the price of each mango is 65 টাকা। এক একটা আমের দাম 65 টাকা। the price of each guava is 45 টাকা। এক একটা পেয়ারার দাম কত? 45 টাকা। আসলাম buys 10 mangoes and guavas। কয়টা? 10টা আম আর পেয়ারা মিলে 10টা। আসলাম buys total 10 mangoes and guavas। আসলাম মোটে 10টা। মোট কয়টা? 10টা। আম পেয়ারা মিলে 10টা ফল কিনলো at an average price of 56 টাকা। কয় টাকায়? 56 টাকা করে পড়লো এভারেজের দাম। বলেছে হাউ মেনি ম্যাঙ্গোজ মাস্ট আসলাম পুট ব্যাক অ্যান্ড রিপ্লেস উইথ গুয়াভাস। আসলামের কতগুলো আম ফেরত দেওয়া উচিত? মাস্ট আসলাম পুট ব্যাক, ম্যাঙ্গো কি করবে? পুট ব্যাক, ফেরত দেবে। রিপ্লেস উইথ গুয়াভাস, ওটা প্রতিস্থাপিত করবে কি দ্বারা? প্রতিস্থাপিত করবে কি দ্বারা? প্রতিস্থাপিত করবে কি দ্বারা? পেয়ারা দ্বারা। কি বের করতে হবে? বলেছে so that the average price of the fruits that he keeps is 52 টাকা। সে যা রেখেছে সেটার এভারেজ দাম কত হবে? 52, 52 টাকা, তাই না? ওকে নাও, ওকে নাও। Okay, the average price of the pieces of fruit that she keeps is 52 টাকা। ঠিক আছে, একটু ভালো করে মনোযোগ দেই। আগে হচ্ছে কি, সে কয়টা কিনেছিল? 10টা। 10টার এভারেজ প্রাইস কত? 56। তাহলে 56 টাকা করে যদি 10টা ফল কিনে থাকে তাহলে কয় টাকা হবে দাম? 560 টাকা। আচ্ছা, তো এই 560 টাকা সে খরচ করছে। প্রশ্ন কি, হাউ মেনি ম্যাঙ্গোস মাস্ট আসলাম পুট ব্যাক? আসলাম কি করবে? ফেরত দেবে। আসলাম কি করবে? ফেরত দেবে। ফেরত দিয়ে কি নেবে? সে আমটা ফেরত দিয়ে কি করবে? পেয়ারা নেবে। তার মানে আগে তার কাছে 10টা ফল ছিল, পরেও 10টা থাকবে। তার এভারেজে খরচ পড়বে কয় টাকা? 52 টাকা। আচ্ছা, 52 টাকা করে যদি 10টা ফল কেনে তাহলে তার খরচ হবে কয় টাকা? 520 টাকা। আচ্ছা, এটা কি? এটা হচ্ছে আগের বিল, এটা হচ্ছে পরের বিল। এটার বিল কমলো না বাড়লো? বিল কমলো না বাড়লো বলেন তো? বিল কি কমেছে নাকি বেড়েছে? আগে ছিল 560 টাকা, এখন হয়েছে 520 টাকা। তার মানে তার বিল কমে গেছে 40 টাকা। কয় টাকা? 40 টাকা। বিল কমার কারণ কি? বিলটা কমার কারণ কি? বিল কমার কারণ হচ্ছে এক একটা আমের দাম ছিল 65 টাকা, এক একটা পেয়ারার দাম ছিল 45 টাকা। সে যদি কি করে? সে সিম্পলি মনে করেন ফল কিনে বিল কাউন্টারে গেছে। বিল কাউন্টারে গিয়ে কি করছে? সে একটা আম তুলে একটা পেয়ারা রাখছে। বিল কমে যাবে কয় টাকা? 20 টাকা কমে যাবে না? কারণ যেটা উঠিয়ে সে
উঠায় ফেলছে, সেটার দাম ছিল 65 টাকা, আর নতুন করে যেটা রাখছে সেটার দাম 45 টাকা। সে কি করতেছে? সে রিপ্লেস করতেছে। সে কি করতেছে? রিপ্লেস, মানে একটা তুলে আর একটা রাখবে, একটা তুলে আর একটা রাখবে। কি তুলবে? আম তুলবে। কি রাখবে? পেয়ারা রাখবে। একটা আমের দাম 65 টাকা, একটা আমের দাম কত? 65 টাকা। একটা পেয়ারার দাম কত? 45 টাকা। তার মানে একটা আম তুলে একটা পেয়ারা রাখলেই তার কি হবে? খরচ বেঁচে যাবে। কয় টাকা? 20 টাকা। কয় টাকা? 20 টাকা। এখন দ্য ফ্যাক্ট ইজ সে এই কাজটা কয়বার করছে, তার বিল কমছে কয় টাকা? 40 টাকা। একটা আম তুলে একটা পেয়ারা যদি রাখে তার বিল কমবে কয় টাকা? 20 টাকা। তার মানে এই কাজটা সে কয়বার করেছে? 2 বার করেছে। কয়বার করেছে? 2 বার করেছে। কিভাবে বুঝলাম 2 বার? কারণ কি, তার বিল কমছে কয় টাকা? মোট বিল কমছে 40 টাকা, আর একবার রিপ্লেস করলে তার বিল কমে 20 টাকা। তাহলে সেই কাজটা কমপক্ষে তার কয়বার করতে হবে? 2 বার। তাহলে আমি কি বলতে পারি? তার কয়টা আম দ্বারা কয়টা পেয়ারা রিপ্লেস করতে হবে? 2টা আম দ্বারা 2টা পেয়ারা রিপ্লেস করতে হবে। 2টা আম তুলে 2টা পেয়ারা রাখতে হবে। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? অ্যান্সার কি হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে 20। কারো কনফিউশন? বোঝা গিয়েছে কিনা? বোঝা গিয়েছে? কারো সমস্যা থাকলে বলি। এই সবাই বুঝতে পারছেন? দেখেন এই অঙ্কটা অহেতুক এক্স ওয়াই ধরে আমরা লেন্দি করে ফেলতাম। অহেতুক আমরা এক্স ওয়াই ধরে এই অঙ্কটাকে লেন্দি করে ফেলতাম, সেই কাজ আমরা করিনি। ঠিক আছে, এই কাজটা আমরা করিনি। ঠিক আছে, কারো কনফিউশন থাকলে কমেন্ট করতে হবে। একটু কঠিন অঙ্ক ছিল। আবার বুঝি, পেয়ারা কয়টা? মোট কয়টা? আম পেয়ারা মিলে মোট কয়টা কিনেছে? 10টা। মোট কয়টা? 10টা। 10টা এভারেজে খরচ কত? 56 টাকা করে। মোট খরচ কত? 560 টাকা। পরে কি করছে? আম দ্বারা পেয়ারা দ্বারা আম রিপ্লেস করেছে। তখন কত? তখন হচ্ছে 52 টাকা। তার মানে মোট খরচ 520 টাকা। তার বিল কমে গেল 40 টাকা। বিল কেন 40 টাকা কমে গেল? কারণ আমের দাম বেশি, পেয়ারার দাম কম। আম 65 টাকা, পেয়ারা 45 টাকা। একটা আম তুলে একটা পেয়ারা রাখলেই খরচ বেঁচে যাবে। খরচ বেঁচে যাবে কত? 20 টাকা। তার খরচ বেঁচেছে 40 টাকা। তার মানে এই কাজ করেছে কয়বার? 2 বার। ওকে, আর কারো কনফিউশন? এটাই ছিল আজকে আমার পক্ষ থেকে, এইটুকুই ছিল আজকে আমার পক্ষ থেকে, এইটুকুই ছিল। আশা করি সবাই বুঝতে পেরেছেন। অনেকেই শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন। আশা করি তারা বুঝতে পেরেছেন। আর যারা বুঝতে পারেননি তারা কমেন্ট করবেন। আমি সব সময় সুযোগ দিয়েছি কমেন্ট করার। আমার পক্ষ থেকে এটাই আজকের মতো। কারো কোনো কিছু জিজ্ঞাসা থাকলে করবেন, আদারওয়াইজ আমরা আজকে ক্লাসটা এখানেই শেষ করে দিচ্ছি। ঠিক আছে, আশা করি সবাই বুঝেছেন। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন। লাস্ট একটু কমেন্ট করে একটু বলেন যে আজকের ক্লাসটা আপনারা বুঝতে পারলেন কিনা। যারা শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন, আজকে যে আমরা 20টা অঙ্ক করলাম এটা আমরা বুঝতে পেরেছি কিনা। তাসফিন, লাস্ট একটু আমরা কমেন্ট করব। ওকে, আপনারা একটু কমেন্ট করবেন। ওকে, ঠিক আছে, তাহলে আজকে শেষ করে দিচ্ছি ভাই। ঠিক আছে, আজকে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ।